থেকে আরেক ডিভাইস যদি আমি ডেটা কি করি, আদান প্রদান করি, নাড়াচাড়া করি, এটাই হবে কি ডেটা কমিউনিকেশন। কথাটা মনে থাকবে? অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যদি আমি জিনিসটা পাঠাই, সেটাই হবে কি ডেটা কমিউনিকেশন। এখন আমরা এই কমিউনিকেশনটা কিভাবে করতে পারি? যেমন আমরা ইমেইলের মাধ্যমে করতে পারি, পারি না? তারপরে আমরা শেয়ারিট ব্যবহার করি, বর্তমান যুগে করি না? শেয়ারিটের একটা আপডেট ভার্সন আছে, জিগবি, নাম শুনেছো? নাম শুনেছো? জিগবি নামে একটা জিনিস আছে, ভবিষ্যতে দেখবা অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ, বর্তমানে কিসের যুগ চলতেছে? ডিজিটাল না, ডিজিটাল কিন্তু পারে গেছে। এখন হচ্ছে 5G চলতেছে, যেটার মূল ভিত্তি কি জানো? যেটার মূল ভিত্তি হচ্ছে আইপি অ্যাড্রেস। নাম শুনেছো? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দিয়ে এখন সবাইকে কানেক্ট করতে পারে, সবাইকে সংযোগ করতে পারে। আইপি অ্যাড্রেসটা হচ্ছে মেইন। কথাটা বুঝে আসছে? ডিজিটাল যুগ কিন্তু শেষ। ডিজিটাল যুগ কোনটাকে বলে জানো? অর্থাৎ আমি এই বইটাকে বাদ দিয়ে যদি মোবাইলে কিছু একটা দেখি, এটাই ডিজিটাল। ওই যুগ এখন শেষ। ওই যুগ এখন পার হয়ে তোমরা এখন স্মার্টফোন ব্যবহার করো, কিছুদিন পরে দেখবে যে 5G ফোন তোমার হাতে চলে আসবে। তার মানে কি ডেভেলপ হইতেছে না? তো আস্তে আস্তে কিন্তু আমরা আসলে ডেভেলপের দিকে যাচ্ছি। কারো কাছে কি 5G ফোন আছে? মোবাইল ফোন 4G আছে? মানে দেশে চলতেছে 4G, কিন্তু 4G নেটওয়ার্কই পাই না। না, পাবে হয়তো, আমরা দরিদ্র বলে পাই না, আসল সমস্যা। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা যে যোগাযোগটা করতেছি, এটা কি যোগাযোগ করতেছি? ডেটা। কথাটা মনে থাকবে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটার যে যোগাযোগ হয় সেটাই হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন ডেটার যোগাযোগটা হয় কিভাবে সেটা একটু একটা ডায়াগ্রাম ডিজাইন করো সবাই। হ্যাঁ, ওইটার মধ্যে আমি সব বুঝিয়ে দিব কি কি ভাবে করা যায়। সবাই এখানে লেখো সোর্স, তারপরে লেখো ট্রান্সমিটার, আচ্ছা তোমাদের শীটগুলোতে একটু কারেকশন আছে, আমি কারেকশন গুলো করে দিব না। হ্যাঁ, এরপরটা হচ্ছে তোমার ট্রান্সমিশন সিস্টেম। সিস্টেম এরপরটা হচ্ছে রিসিভার। ঠিক আছে, এরপরটা হচ্ছে কি জানো? ডেস্টিনেশন। তাহলে এখানে আমি কয়টা স্টেপ লিখলাম? 5টা। এই 5টা স্টেপ ফলো করে ডেটা কমিউনিকেট করা। ঠিক আছে? আজকে চ্যাপ্টারটা গত চ্যাপ্টারের চেয়ে একটু বেশি বড়। হ্যাঁ, আজকে একটু সময় লাগতে পারে, তোমরা অধৈর্য হয়ে যাবে না। ঠিক আছে? তো সোর্স, ট্রান্সমিটার, ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার এবং ডেস্টিনেশন। এই ডায়াগ্রামটা থেকে আমি অনেক কিছু তোমাদেরকে শেখাবো। প্রথমে হচ্ছে সোর্স আমার কি হইতে পারে বলো তো? উৎস আমার কি হইতে পারে? তোমাকে যদি বলে ডেটা কমিউনিকেশন উৎস কি, সেটা হইতে পারে লেখা, সেটা হইতে পারে ছবি, সেটা হইতে পারে ভিডিও, সেটা হইতে পারে অডিও। এই জাতীয় জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? সোর্স বলে থাকি। যেমন আমি যদি তোমাদের উদ্দেশ্যে যদি একটা ভিডিও ক্লিপস তৈরি করি, যারা 2022 সালে অ্যাডমিশন টেস্ট দিবা, আমি যদি একটা ভিডিও ক্লিপস তৈরি করি 10 সেকেন্ডের, তাহলে কি এটা একটা ইনফরমেশন হবে না? হবে না? তার মানে এটা কি একটা সোর্স। কথা ক্লিয়ার? তাহলে সোর্স কি হতে পারে? সোর্স হতে পারে লেখা, টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। এই জিনিসগুলো আমার টেক্সট হতে পারে। সবাই একটু লিখে রাখো সোর্স কি কি হতে পারে। টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, এই জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? সোর্স বলে থাকি। আচ্ছা, এই সোর্স গুলো আমার কোথায় থাকে বলতো? মোবাইলে থাকে না? মোবাইলের মাধ্যমে তো দেখি আমরা বেশিরভাগ ক্ষেত্রে, কারণ কম্পিউটার আমরা কয়জনেই হাতে নিয়ে করি, সবাই আমরা মোবাইল ইউজ করি, তাই না? সেটা তুমি যে কোনো ফোন হইতে পারে, ধরো বাটনওয়ালা সেট বলো, স্মার্টফোন বলো, যে কোনো সেটের মাধ্যমে আমরা কমিউনিকেট করে থাকি, তাই না? এখন তোমাকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে
আমি যখন সোর্সে ডিভাইসটা জিনিসটা রাখি এখানে কোন সিগন্যাল কাজ করে, সোর্স অবস্থায় কোন সিগন্যাল কাজ করে, ওই সিগন্যালটার নাম কি? সোর্স যখন তোমার কাছে আসে ওই অবস্থায় কোন সিগন্যালটা ব্যবহার করা হয়, ওই সিগন্যালটার নাম কি? অ্যানালগ। অ্যানালগের পক্ষে কয়জন আছে হাত তোলো তো? কেউই নেই। ডিজিটালের পক্ষে? ডিজিটালের পক্ষে কয়জন আছে? জোরে হাত তোলো না, সাহস করে। আচ্ছা, এটার নাম হচ্ছে ডিজিটাল। সবাই লেখো। কম্পিউটারের মোবাইল কম্পিউটারের ভিতরে যা ইনফরমেশন থাকে সবই কি ডিজিটাল, এটার নাম হচ্ছে ডিজিটাল সিগন্যাল। দেখো সোর্সে যাই থাকে সবই কি ডিজিটাল। এখন ডিজিটাল সিগন্যাল দেখতে কেমন হয়? এই যে এরকম চারকোনাওয়ালা বক্স, মনে থাকবে? এখন দেখো এই দাগটা নিচে না, এটার মান হচ্ছে 0, উপরে হলে কি হয় 1, এটার মান 0, এটার মান 1। সকল ডিভাইস, যত ইলেকট্রনিক ডিভাইস সবগুলো কিন্তু তোমার এই বাইনারি বুঝে, বুঝছো? বাইনারি ছাড়া কিছু বুঝে না, বুঝতে পারছো? মেইন অ্যাপ্লিকেশন একসময় দেখবা যে মোবাইল ফোন কম্পিউটার হয়ে যাবে। মোবাইল ফোন আর কম্পিউটারের মধ্যে পার্থক্য ধীরে ধীরে কমে যাচ্ছে, প্রযুক্তি যত ডেভেলপ হচ্ছে তত কমে যাচ্ছে। তো ডিজিটাল সিগন্যাল হচ্ছে 0 আর 1 দিয়ে তৈরি করা হয়। আর এটা শেপটা কেমন হয়? স্কয়ার, স্কয়ার টাইপের। হ্যাঁ, আচ্ছা, যখন তুমি এই সোর্সটাকে যখন ট্রান্সমিশনে পাঠাবা তো আরেকজনকে দিতে যাবা, তখন এটা হয়ে যাবে অ্যানালগ, মনে থাকবে? আচ্ছা, এখন তোমার কাছে একটা কোশ্চেন আসতে পারে না যে স্যার অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আসতে পারে না? বলতে পারবা কেউ? স্যার আমরা জানি স্যার ডিজিটাল থেকে যাব স্যার, রূপান্তর করে স্যার। হ্যাঁ, ডিজিটাল থেকে তো পুরো পুরো হ্যাঁ, এটা তো কথা যাবে না। স্যার এটা মডেলেটর আর ডিমডেলেটর আপনি বুঝি স্যার এই ব্যাপারটা। আচ্ছা, কেউ বলতে পারবা ডিজিটাল আর অ্যানালগের মধ্যে পার্থক্য তাহলে তোমরা এসে বসে দাও। কি? কোনো সমস্যা? হ্যাঁ, যাইতে চাই না। তুমি নেটে আসছো না? তিনজন তো হয়ে বসে যাচ্ছে। একটু কষ্ট করে তাহলে পিছনে বেঁচে যাও, জায়গা আছে? বসো বসো। আচ্ছা, আমি বলি জিনিসটা। হ্যাঁ, তোমরা এই যে বর্তমান সময়ে কিন্তু তোমাদের হাতে সবার হাতে স্মার্টফোন আছে। তোমরা কিন্তু এই যে তোমাদের গুগল নামে একজন টিচার আছে না, তার কাছে জিজ্ঞেস করো, সবসময় তাকে জিজ্ঞেস করো, কিছু না পারলে তাকে জিজ্ঞেস করো, সে কি আনসার না ভুল অ্যান্সার দেয়। সে তোমাকে কি দেয়? সে তোমাকে লিঙ্ক দেয়। তো তুমি একজনের অ্যান্সারটা নিবা, সেটা হচ্ছে উইকিপিডিয়া। কথাটা মনে থাকবে, যে কোনো ইনফরমেশন উইকিপিডিয়াতে থাকে, ওইটা কখনো ভুল হয় না, বুঝতে পারছো? তো ডিজিটাল আর অ্যানালগের মৌলিক পার্থক্য হচ্ছে ডিজিটাল সিগন্যালটা হচ্ছে মৌলিক সিগন্যাল, কথাটা মনে থাকবে। আর অ্যানালগ সিগন্যালের সাথে এক্সট্রা সিগন্যাল অ্যাড করা হয়, ওটার নাম হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ওই সিগন্যালটার নাম হচ্ছে কি? ক্যারিয়ার সিগন্যাল। অর্থাৎ ডিজিটাল সিগন্যালের সাথে যখন ক্যারিয়ার সিগন্যাল অ্যাড হবে এটার নাম হয় কি? অ্যানালগ সিগন্যাল, কথাটা মনে থাকবে। এখন ক্যারিয়ার সিগন্যালটা কেন অ্যাড করে? কারণ হচ্ছে তুমি যখন ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা না, সেটা নিজে নিজে যেতে পারে না। যেমন এই যে ডাস্টার, সে কি জড় বস্তু না? সে তাকে যদি আমি রেখে দিই, তাকে যদি বলি সারাদিন তুই এখান থেকে যা, সে যাবে? তাকে আমি কি উঠাতে হবে না? তার মানে কি আমি হচ্ছে বাহক, কথাটা মনে থাকবে। ঠিক তেমনি ওই ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে কি মৌলিক সিগন্যালের কি বাহক, সে নিয়ে যেতে কি করে? তাকে সাহায্য করে, কথাটা মনে থাকবে। তাহলে ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি মৌলিক সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের সাথে যখন ক্যারিয়ার সিগন্যাল অ্যাড হয় তখন এটা কি হয়ে যায়? অ্যানালগ সিগন্যাল। আর অ্যানালগ সিগন্যালটা আমরা কেন ব্যবহার করি? শুধুমাত্র পরিবহনের কাজে, মানে ট্রান্সমিশনের কাজে। এই কথাটা একটু লিখে রাখো খাতায়, যে অ্যানালগ সিগন্যাল শুধুমাত্র ব্যবহার করা হয় ট্রান্সমিশনের কাজে। অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হয় কি? ট্রান্সমিশনের কাজে। অর্থাৎ তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে যাবা তখন অ্যানালগ সিগন্যাল এটাকে বানাইতে হবে। তাইলে এই ট্রান্সমিশনে কে ব্যবহৃত হচ্ছে? অ্যানালগ সিগন্যাল। আর মোবাইলের ভিতরে যে সিগন্যাল থাকে সেটার নাম কি? ডিজিটাল। কথাগুলো মনে থাকবে? আচ্ছা, এখন ধরো তুমি তোমার বন্ধুকে পাঠাচ্ছ, তাহলে সে কি রিসিভ করবে? অ্যানালগ রিসিভ করবে না? তাহলে অ্যানালগটাকে
অ্যানালগটাকে কি আবার ডিজিটালে কনভার্ট করবে না? ডিজিটালি কনভার্ট করে সে আবার কাকে পাঠাবে? ডেস্টিনেশনকে। ডেস্টিনেশন আর উৎস একই, কথাটা মনে থাকবে? ধরো আমি তাকে একটা টেক্সট পাঠাচ্ছি, তাহলে ডেস্টিনেশনও কি পাবে? টেক্সটটা পাবে না? তার মানে উৎস যা গন্তব্য তাই। তাহলে উৎস যদি ডিজিটাল হয় গন্তব্য কি হবে? ডিজিটাল হবে। যদি ডিজিটাল না হয় তাহলে সে দেখবে না, কথাটা মনে থাকবে? তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম বলতো? ডেটা ট্রান্সমিশনের উপাদান কয়টা? 5টা। কথাটা মনে থাকবে? সোর্স যেটা সেটা কি কি হতে পারে? সেটা হচ্ছে টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে। তারপরে সেই সিগন্যালটা কিসে থাকে? সেটা একটা ডিজিটালে থাকে। ডিজিটাল হচ্ছে কি? মৌলিক সিগন্যাল, মূল জিনিসটা। আর যখন তুমি জিনিসটাকে পাঠাইতে যাবা তার সাথে কি অ্যাড করতে হবে? ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল অ্যাড হয়ে গেলে ওই সিগন্যালের নাম কি হয়ে যাবে? অ্যানালগ সিগন্যাল কি কাজে ব্যবহার করা হয়? দেখছো একটা জিনিস থেকে কত কিছু শিখছো। বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সোজা না। তোমার যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কখনোই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। কেন? কারণ হচ্ছে তুমি যে একটা সিটের জন্য প্রতিযোগিতা করতেছো না, সে একটা সিটের জন্য মিনিমাম 15, 20, 25 জন স্টুডেন্ট প্রতিযোগিতা করতেছে। তো সেখানে তুমি একজন মেধাবী হতে হবে। মেধাবী ছাড়া কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, কথাটা মনে থাকবে? যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে বর্তমানে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে? 49টার মতো আমি যতটুকু জানি। এবং তোমাদের গুচ্ছতে মনে হয় আবার 32টা ইউনিভার্সিটি আছে। 23টা বা বাড়াইছে তো বোধহয়। 3টা করছে। আচ্ছা আচ্ছা। আর তো এই জন্য তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে, কথাটা মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা শেষ। আচ্ছা, এর পরের টপিকে যাও। এর পরের টপিকটার নাম হচ্ছে ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথ কয় ধরনের বলতে পারবা? ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা আদান প্রদানের কি গতি বা স্পিড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা যেতে পারবে ওটাকে আমরা কি বলি? ডেটা আদান প্রদানের হার, এটাকে বলা হয় ব্যান্ডউইথ। কেউ না জেনে থাকলে লিখে রাখতে পারো। ডেটা আদান প্রদানের গতি বা স্পিডটাকে আমরা কি বলে থাকি? ব্যান্ডউইথ বলে থাকি। ব্যান্ডউইথ কয় ধরনের? 3 ধরনের। কি কি বলতো? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ভেরি গুড। ন্যারো, তারপর ভয়েস, 3 নাম্বারটা হচ্ছে ব্রডব্যান্ড। ঠিক আছে, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এখন ন্যারো ব্যান্ডের গতি কত? 300 বিপিএস। 45 থেকে 300। 45 থেকে 300 বিপিএস। বিপিএস এর পূর্ণ রূপ কি? তার ভয়েস ব্যান্ড হচ্ছে তোমার 300 থেকে 9600। ঠিক আছে, আর ব্রডব্যান্ড হচ্ছে 1 Mbps। ঠিক আছে, 1 Mbps এর উপরে হলে সেটা হচ্ছে ব্রডব্যান্ড। এই জিনিসগুলো লিখে রাখো খাতায়। ঠিক আছে, তো এই যে ন্যারো ব্যান্ডের কথাটা বললাম না, তোমাকে যদি বলে যে ন্যারো ব্যান্ড দিয়ে কোন ডিভাইসটা চলে বলতে পারবা? ন্যারো ব্যান্ড দিয়ে মানে এই গতিতে কোন ডিভাইসটা চলে? এটার নাম হচ্ছে টেলিগ্রাফি। মনে থাকবে? এটার নাম কি? টেলিগ্রাফি। টেলিগ্রাফি মানে কি বলতো? টেলিগ্রাফি মানে হচ্ছে ওই আগের দিনে, মানে আমরা এখন বর্তমানে মেইল পাঠাই না, ইমেইলের আগে বিভিন্ন ধরনের জিনিস পাঠানো হতো, ফ্যাক্সের মতো অনেকটাই, যে মানে টাইপ করে অনলাইন সিস্টেম করে পাঠানো হতো। এই পদ্ধতিটা ছিল টেলিগ্রাফি। পরবর্তী যখন ইমেল আসছে, এটা এখন ব্যাকডেট হয়ে গেছে, বুঝতে পারছো? এখন এটা আর নাই। আর ভয়েস ব্যান্ডে চলে হচ্ছে তোমার টেলিফোন, এবং টেলিফোন লাইনটা মেইনলি চলে এখানে। ঠিক আছে, আর ব্রডব্যান্ড হচ্ছে আমরা যে ওয়াইফাই ব্যবহার করি না, ওয়াইফাই, ওয়াইম্যাক্স,
এই জিনিসগুলো এই ওয়াইফাই ওয়াইম্যাক্স নিয়ে আমি পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব আবার। তো তোমরা শুধু আপাতত শুধু নামগুলো লিখে রাখো, কোনটা দিয়ে কি চলে, গতিগুলো লিখে রাখো, কোনটা দিয়ে কি চলে, পয়েন্টগুলো লিখে রাখো। এটা দ্রুত লিখবা, হ্যাঁ, কারণ আজকের টপিকগুলো অনেক বড়, সেজন্য একটু সময় লাগবে। ঠিক আছে সবাই? তাইলে এরপরের টপিকে আমি চলে যাই। এটা গেল ব্যান্ডউইথ সম্পর্কিত ইনফরমেশন। তাহলে ব্যান্ডউইথ আমরা কয় ধরনের দেখলাম? 3 ধরনের, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড। এরপরে ডেটা ট্রান্সমিশন মেথড নামে একটা টপিক আছে। ডেটা ট্রান্সমিশন মেথড, মেথড, ঠিক আছে? এটা পয়েন্টে লেখো, ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড প্রথমত 2 প্রকার লেখো। প্রথমত 2 প্রকার ডেটা ট্রান্সমিশন মেথড। প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা নাম হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, আরেকটার নাম কি? সিরিয়াল। প্যারালাল, আর একটা নাম হচ্ছে সিরিয়াল। এই সিরিয়াল কিন্তু ওই সিরিয়াল না, তোমরা যে সারাদিন সিরিয়াল দেখো, সবাই দেখো। একটা হচ্ছে কি প্যারালাল, আর একটা নাম কি সিরিয়াল। প্যারালাল মানে কি বলতে পারবা? প্যারালাল শব্দের অর্থ কি? সমান্তরাল। সমান্তরাল, প্যারালাল শব্দের অর্থ কি? সমান্তরাল। অর্থাৎ যে ট্রান্সমিশনে, যেমন দেখো আমাদের এই রুম থেকে আমি যদি বের হইতে চাই, তাহলে কয়টা দরজা? দুইটা দরজা কিন্তু প্যারালালি কানেক্টেড। কথাটা মনে থাকবে? তুমি এদিক দিয়ে বের হইতে পারবা। যদি দরজা যদি একটা থাকতো তাহলে কি বের হতে সময় বেশি লাগতো না? তার মানে প্যারালাল হচ্ছে সমান্তরাল, যেখানে অনেকগুলো কি থাকবে? যেটা আদান প্রদানের রাস্তা থাকবে। যদি অনেকগুলো রাস্তা থাকে এটার নাম হচ্ছে প্যারালাল। কথাটা ক্লিয়ার? অনেকগুলো রাস্তা থাকলে এটা কি হবে? আর সিরিয়ালে ডেটা চলাচলের রাস্তা কয়টা থাকবে? একটা। শর্টকাটে লিখে ফেলো, রাস্তা যদি ডেটা চলার রাস্তা যদি একটা হয় তাহলে সিরিয়াল, অনেকগুলো হলে কি হবে? প্যারালাল। লেখা হয়েছে? সিরিয়ালে ডেটা চলাচলের জন্য যদি একটি মাত্র লাইন বা রাস্তা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিরিয়াল। আচ্ছা, এবার এই সিরিয়ালটাকে আবার 3টা ভাগে ভাগ করছে, সেটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। হ্যাঁ, বিট সিনক্রোনাইজেশনের উপর 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আর হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে কি বলতে পারবা? অ্যাসিনক্রোনাস তোমরা কি সব ভুলে গেছো? অবশ্য ভুলে যাওয়ারই কথা, কারণ অনলাইনে পড়াশোনা করছো না। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটা একটা করে ডেটা যায়। যদি একটা একটা করে ডেটা যায় সেটা হচ্ছে কি? অ্যাসিনক্রোনাস। এটাকে বলা হয়, এটাকে বইয়ের ভাষায় বলা হয় ক্যারেক্টার বাই, একটু লেখো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ঠিক আছে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি ডেটা চলাচল করে সেটার নাম হচ্ছে কি? অ্যাসিনক্রোনাস। ঠিক আছে? এখান থেকে আমরা আরো কিছু জানবো, যেমন ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে কত বিট বোঝায়? মানে 1 বাইট। 1 ক্যারেক্টার মানে কি? 1 ক্যারেক্টার। 1 ক্যারেক্টার মিন্স 1 বাইট। তাহলে 1 বাইট সমান কত বিট? 8 বিট। আচ্ছা, এখন বলো 8 বিট কি প্রকৃত ডেটা না? এটা হচ্ছে মূল ডেটা। এখন আমি তোমাকে বললাম না যে কখনো মূল ডেটা নিজে নিজে চলাচল করতে পারে না, তার সাথে কি অ্যাড করতে হয়?
ক্যারিয়ার অ্যাড করতে হয়, মানে তাকে যে সাহায্য করছে সেটা অ্যাড করতে হয় না? তাহলে এই অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কয়টা অ্যাড হবে? 3টা। অতিরিক্ত কয়টা লাগবে? লেখো খাতায়। অতিরিক্ত ডেটা কয়টা লাগবে? 3টা। তাইলে অতিরিক্ত ডেটা বলতে বোঝাচ্ছে ক্যারি, তাকে যে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতেছে সেটা কয়টা লাগবে? 3টা বলতে 3 বিট। বিট লিখে দেই, ঠিক আছে? তাহলে 8 বিট ডেটা পাঠাইতে গেলে আবার অতিরিক্ত কয় বিট লাগবে? 3 বিট। তাহলে কি করতে পারবে? সে ডেটাটা চলাচল করতে পারবে, আদারওয়াইজ কি ডেটাটা চলাচল করতে পারবে না। তোমরা কিন্তু আমি যখন বলবো বা লিখবো এটা তোমরা কিন্তু লিখবা, ঠিক আছে? কারণ লিখবা এই কারণে, আমি যখন এখান থেকে চলে যাব তোমার কিন্তু 50% পড়াই ভুলে যাবা, কারণ আমরা হচ্ছে ভুলা পাবলিক, ঠিক আছে? মানুষের শরীরটা কি, মানে মানুষের মেধাটা হচ্ছে অস্থায়ী মেমোরি, এটা কিন্তু স্থায়ী মেমোরি নয়। তোমরা এটা জানো? আমরা ভুলে যাই, তো সেই জন্য যা কিছু লিখবো সবকিছু উঠে যাবে, ঠিক আছে? 3 বিটটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম না একটু আগে যে তুমি যখন সোর্সে একটা ডেটা রাখো সেটা কি মৌলিক ডেটা না? সেটা কিসে থাকে? সেটা যে ডিজিটাল ডেটা। এই ডিজিটাল ডেটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা তার সাথে কি অ্যাড করতে হয়? ক্যারি অ্যাড করতে হয় না? তাহলে এই পদ্ধতিতে কয়টা ক্যারি অ্যাড করা লাগে? 3টা। এখানে একটা ম্যাথ ছিল, তোমরা কি কলেজে করেছিলে না? একটা ম্যাথ ছিল, দক্ষতার একটা ম্যাথ ছিল, ঠিক আছে? ওটা যদি করে থাকো তাহলে ভালো বুঝবে আর কি। আচ্ছা, এখন ওই ম্যাথটা তো আর পরীক্ষায় আসবে না, সেজন্য আমি ওই ম্যাথটা দেখাচ্ছি না। এখন এটা দক্ষতা নামে একটা কথা আছে। এই পদ্ধতির ডেটা চলাচলের কি ধরনের প্রভাব পড়ে সেই জিনিসটা সম্পর্কে একটু জানবো। সেটার নাম হচ্ছে দক্ষতা। এটা দক্ষতা কতটুকু? এটাকে ইফিসিয়েন্সি বলা হয় ইংলিশে। এটা দক্ষতা হচ্ছে তোমার 72.72%। এই যে লিখে রাখো, এটা যে অ্যাসিনক্রোনাস পদ্ধতির দক্ষতা, এটা কখনো চেঞ্জ হবে না, এই ভ্যালু কখনো চেঞ্জ হবে না, দক্ষতা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? 72.72%, 72.72% তাহলে অ্যাসিনক্রোনাস কিভাবে ডেটা প্রেরণ করে বলতো? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে কয়টা বোঝায়? একটা। তাহলে এক ক্যারেক্টারের দাম কত? 8 বিট। 8 বিট ডেটা পাঠাতে গেলে অতিরিক্ত কয়টা লাগে? 3টা। এটা দক্ষতা কেমন? বুঝছো তো? এবার আসো সিনক্রোনাস। সিনক্রোনাস হচ্ছে প্যাকেট আকারে ডেটা প্রেরণ করে। প্যাকেট, প্যাকেট অথবা ব্লক। বইয়ের ভাষায় দুইটা জিনিস দেওয়া আছে, একটা দেওয়া আছে প্যাকেট, আর একটা হচ্ছে কি ব্লক। তো প্যাকেট আর ব্লক বলতে কি বোঝায়? এটা হচ্ছে অনেকগুলো ডেটার সমষ্টি, অনেকগুলো ডেটার সমষ্টি মিলে একটা কি হয়? একটা প্যাকেট হয়। তো এই প্যাকেটটাকে আমরা পাঠাই, যেহেতু অনেকগুলো ডেটা একসাথে পাঠানো হয় সেজন্য এটা সময়টা কি লাগে? না না, কম লাগে, কম লাগে। কারণ তুমি যখন একটা করে পাঠাবা, যেমন আমি যদি এখান থেকে ধরো সাপোজ এখানে ধরো 50 জন স্টুডেন্ট আছে, আমি যদি একজন একজন করে বের করি তাহলে আমার 50 মিনিট লাগবে না? কিন্তু আমি বললাম যে না তোমরা সবাই একসাথে যাও, তাহলে কি সময়টা কি লাগবে? কম লাগবে। কথাটা ক্লিয়ার? তো সেই জন্য এই সিনক্রোনাস পদ্ধতিতে প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট হয় বিদায় এটাতে সময়টা কি লাগে? কম লাগে। আর এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় বিদায় এটা সময়টা কি লাগে? বেশি লাগে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এটার এই প্যাকেট বলতে আমি কতটুকু ডেটাকে বুঝি? সেটা হচ্ছে 80 থেকে 132 বাইট। 80 থেকে 132 বাইট লিখে রাখো। এক প্যাকেট সমান কত? 80 থেকে 132 বাইট। 80 থেকে 132 বাইট। আচ্ছা, যদি তোমাকে পরীক্ষায় মানে বাইট না দিয়ে বিট দেয় ক্যালকুলেশনে, তাহলে কি করবা? তুমি এটার সাথে 8 গুণ করে দিবা, ঠিক আছে? এটা যেহেতু বাইটে আছে, বিটে নিলে কি হবে? 8 গুণ হবে না? এটার সাথে 8 গুণ করে দিবা। পরীক্ষায় তোমাকে বাইটও দিতে পারে, বিটও দিতে পারে। যদি বিট দেয় তাহলে তুমি এটার সাথে কত গুণ করে দিবা? 8 গুণ করে দিবা, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রকৃত ডেটা, এটা হচ্ছে একটা প্যাকেটের মূল ডেটা। তাহলে এটার সাথেও কি ক্যারি অ্যাড হবে না? তাহলে এটা কতটুকু অতিরিক্ত লাগবে? দেখো, এটার অতিরিক্ত ডেটা হচ্ছে 32 বিট, না সরি 4 বিট, 4 বাইট। 32 বিট হচ্ছে বিটে, আর এটা হচ্ছে 4 বাইট হবে, মানে 4 বাইট। তাহলে এটা বিটে গেলে কত হবে? 8 গুণ হবে না? 4টা কত? 32 হয়ে যাবে। তাহলে সিনক্রোনাস পদ্ধতিতে ডেটাটা কিভাবে ট্রান্সমিট হয়?
প্যাকেট বা ব্লক আকারে। প্যাকেট বলতে কি বোঝায়? অনেকগুলো ডেটার সমষ্টি, হ্যাঁ। আর একটা প্যাকেটের মধ্যে কি পরিমাণ ডেটা থাকে? আর অতিরিক্ত কতটা থাকে? এই দুটো জিনিস যুক্ত হয়ে এটা দক্ষতাটা কতটুকু দাঁড়ায় জানো? সেটা হচ্ছে তোমার 95.24%। 95.24% দক্ষতা। এটা কখনো চেঞ্জ হবে না, দক্ষতা কখনো চেঞ্জ হবে না, যে কোনো মানের জন্য একই দক্ষতা থাকবে। তাহলে তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবা। অঙ্ক করার দরকার নেই, এখানে অঙ্ক আসছিল, অঙ্কটা করার দরকার নেই, জাস্ট এই ভ্যালুগুলো মনে রাখলেই তুমি অঙ্ক হয়ে যাবে। তাহলে সবাই এতটুকু উঠাইছো? এটা বুঝো নাই? এটা বুঝো, এটা বুঝো। তাহলে আমি একটা প্যাকেট পাঠাইতে চাই, হ্যাঁ। তাহলে একটা প্যাকেটের মধ্যে হচ্ছে কি অনেকগুলো ডেটা সমষ্টি। তাহলে একটা প্যাকেট যখন আমি পাঠাবো তখন আমার মিনিমাম কত বাইট হবে, ম্যাক্সিমাম কত? তার মানে এগুলো কি বাইটে আছে না? তাহলে বাইটের সাথে যখন তুমি অ্যাড করবা তখন আমি তোমার একটা ডায়াগ্রাম দেখাই। ধরো এটা হচ্ছে মূল ডেটা, এটা হচ্ছে 1 প্যাকেট, ঠিক আছে? ওকে। তাহলে এই সামনে এবং পিছনে দুটো বক্স খালি আছে না? এগুলো হচ্ছে কি করবে জানো? তাকে নিয়ে যেতে সহযোগিতা করবে। তাহলে এটা নিয়ে যাওয়ার সময় ধরো এটা পিছনে থাকবে 2 বাইট, সামনে থাকবে কয় বাইট? 2 বাইট। তাহলে 2 বাইট 2 বাইট করে কয় বাইট হলো? 4 বাইট। আর এটা যখন নিতাম, আমি নেওয়ার চেষ্টা করতাম, তখন সামনে থাকতো 1 বাইট, পিছনে থাকতো 2 বিট। সামনে থাকতো 1 বিট, পিছনে থাকতো কয় বিট? 2 বিট। এটার ক্ষেত্রে এটা ছিল বিটে, আর এটা হচ্ছে কিসে? বাইটে। কেন জানো? কারণ হচ্ছে এটা ডেটাটা ছিল বিটে, বিট কম না, বাইট কি বেশি। তাহলে যেহেতু আমি বাইট নিয়ে যাবো, তার মানে আমার অনেকগুলা ডেটা তাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। সেজন্য এটা কিসে ক্যালকুলেশন হচ্ছে? বাইটে ক্যালকুলেশন। এবার বুঝছো তো? তাইলে আমার এই মূল ডেটাটা নিয়ে যাওয়ার জন্য 2 বাইট 2 বাইট করে কি সামনে আর পিছনে তাকে কি করতেছে? সাহায্য করতেছে। এটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। কথাটা ক্লিয়ার? আচ্ছা, আইসোক্রোনাস লাগবে না, হ্যাঁ। আইসোক্রোনাস হচ্ছে হাইব্রিড, এই দুটো সমন্বয়ে তৈরি করা হয়, ঠিক আছে? আইসোক্রোনাস দরকার নেই। আচ্ছা, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি। কম্পিউটারে যে কিবোর্ড আছে না, আমরা যে কিবোর্ডে টাইপ করি না, তো তুমি যখন কম্পিউটারে কিবোর্ডে টাইপ করো তখন কি অনেকগুলো ক্যারেক্টার কি একসাথে টাইপ করো? একটা একটা প্রেস করো না? তাহলে এই ক্ষেত্রে কোন পদ্ধতি কাজ করে? অ্যাসিনক্রোনাস। তুমি যদি কাউকে মেইল পাঠাও সেক্ষেত্রে কোন পদ্ধতি কাজ করবে? সিনক্রোনাস। কারণ মেইলের ভিতরে অনেকগুলো কি থাকতে পারে? ইনফরমেশন থাকতে পারে। কনসেপ্ট বুঝছো? হ্যাঁ। তাহলে নোটের মধ্যে লিখে রাখতে পারো যে কিবোর্ডটা হচ্ছে অ্যাসিনক্রোনাসে কাজ করে, আর আমি যদি একসাথে অনেকগুলো কম্পিউটার ডেটা পাঠাই সেটা হয়ে যাবে সিনক্রোনাস। তুমি বুঝতেছো না? কোন কথাটা বুঝতে? মানে কম্পিউটারের কিবোর্ড, আমরা যখন কিবোর্ড ব্যবহার করি তখন কাজ করে কে? অ্যাসিনক্রোনাস। আর আমি যখন কাউকে মেইল পাঠাই তখন কাজ করে কে? সিনক্রোনাস। আর সিনক্রোনাসটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে যাওয়া, মেইল পাঠাবা, কাউকে মুভি পাঠাবা, কাউকে গান পাঠাবা, এই সব ক্ষেত্রে কি কাজ করবে? সিনক্রোনাস। এটা গেল মেথড। এবার আসো মোড, ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড। দেখো, ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি? ডেটা ট্রান্সমিশন মোডটা 2 ধরনের। একটা হচ্ছে প্রবাহের দিক, প্রবাহের দিক অনুসারে। দেখো, প্রবাহের দিক অনুসারে 3 প্রকার। একটা নাম হচ্ছে সিমপ্লেক্স, নাম শুনেছে এগুলা? হাফ ডুপ্লেক্স। তোমাদের যদি পরীক্ষা হইতো তাহলে কিন্তু অনেক হ্যাঁ, নাহলে এখন কারণ হচ্ছে তোমরা তো এগুলো পড়োই না অনেকদিন, তাই না? ভুলে গেছি। ফুল ডুপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই না?
সিমপ্লেক্স কয়মুখী যোগাযোগ? একমুখী। এটা হচ্ছে একমুখী। দেখো একমুখী যোগাযোগ। তাহলে এই একমুখী যোগাযোগ কি হতে পারে? রেডিও, টিভি। লেখো এগুলো, পয়েন্টগুলো লেখো। সিমপ্লেক্স হচ্ছে একমুখী যোগাযোগ। সিমপ্লেক্স যে পাঠাবে সে শুধু প্রেরণই করবে, আর যে গ্রহণ করবে সে শুধু গ্রহণই করবে, কেউ কাউকে দিতে পারবে না। এটা নাম হচ্ছে সিমপ্লেক্স। ঠিক আছে। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে কি? উভয়মুখী কিন্তু একই সময়ে নয়। উভয়মুখী কিন্তু একই সময়ে নয়। এই কথাটার মানে কি জানো? অর্থাৎ মানে একটু ওয়েট করবে। ওয়াকি টকি, এটা উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। লিখতে পারো ওয়াকি টকি। পড়া বুঝতেছো তো? এমনি তাইলে এই সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স হচ্ছে কি? উভয়মুখী কিন্তু একই সময়ে না। অর্থাৎ একজন যখন দিবে আরেকজন ওয়েট করবে, হ্যাঁ, তারপরে সে শুনবে। আর ফুল ডুপ্লেক্স কি? উভয়মুখী না, এটা উভয়মুখী যোগাযোগ। সংক্ষেপে লেখো। সংক্ষেপে লিখবে এই কারণে, কারণ যেহেতু এমসিকিউ সিস্টেম, ডিটেইলস লেখার দরকার নেই। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? মোবাইল ব্যবহার করতে পারি, টেলিফোন ব্যবহার করতে পারি, তাই না? এই জিনিসগুলো হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স। লিখেছো? আচ্ছা, তাহলে এই প্রকারগুলো কি অনুসারে বলো তো? প্রবাহের দিক অনুসারে। হ্যাঁ, দিক অনুসারে হচ্ছে 3 প্রকার। আচ্ছা, এবার গ্রাহকের সংখ্যা অনুসারে আবার 3 প্রকার। ঠিক আছে। একটা নাম হচ্ছে ইউনিকাস্ট, তারপরে 2 নাম্বারটা হচ্ছে তোমার মাল্টিকাস্ট, আর 3 নাম্বারটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে। তাহলে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট মানে হচ্ছে একজন প্রেরক আর একজন কি থাকবে? প্রাপক থাকবে। প্রেরক আর প্রাপক কয়জন থাকবে? একজন। তাহলে ইউনিকাস্ট। সংক্ষেপে লিখে রাখতে পারো যে প্রেরক আর প্রাপক যদি একজন হয় তাহলে এটা ইউনিকাস্ট। আর ইউনিকাস্টের এক্সাম্পল হবে এই তিনটাই, কারণ এই সবগুলোতে কি একজন প্রেরক আর একজন কি থাকে? প্রাপক থাকে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই সবগুলো হচ্ছে তোমার ইউনিকাস্ট। ঠিক আছে। আর মাল্টিকাস্ট হচ্ছে ধরো একজন দিবে, অনেকেই পাবে। ধরো আমি মেসেজ দিচ্ছি, তোমরা সবাই পাচ্ছ। আমি বললাম যে ওই স্টুডেন্টটা দুষ্টামি করতেছে, ওকে বের করে দিলাম। তার মানে নিয়ন্ত্রণ ক্ষমতা কার কাছে? আমার কাছে না? অর্থাৎ যে পাঠাবে তার কাছে যদি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে, সেটাই হবে কি? মাল্টিকাস্ট। কথাটা মনে থাকবে। এখানে কিন্তু একজন পাঠাবে, রিসিভ করবে কয়জন? অনেকে। তবে যে পাঠাবে সে চাইলে কাউকে বাদ দিতেও পারে, আবার রাখতেও পারে। এটাকে বলা হচ্ছে কি? মাল্টিকাস্ট। ঠিক আছে। আর ব্রডকাস্ট হচ্ছে যে একজন দিলে সবাই পেয়ে যাবে, সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ডাটা চলাচলে কোনো নিয়ন্ত্রণ করা যাবে না, সেটা হচ্ছে ব্রডকাস্ট। আমার কথাগুলো বুঝে আসছে? আচ্ছা, এই মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট এগুলো সরাসরি কোনো এক্সাম্পল দেওয়া যায় না। কেন যায় না? কারণ হচ্ছে এগুলো হচ্ছে মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, তুমি যখন যে ডিভাইসটা ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে। কিন্তু এটাতে দেওয়া যায়, এটার উদাহরণ এই তিনটাই। আর এটাতে আমি কি বললাম বলতো? মাল্টিকাস্টে কিন্তু এটাতে নিয়ন্ত্রণ করা যাবে, ব্রডকাস্টে কি করা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মোটামুটি ডেটা নিয়ে কাজ শেষ। রিমোট করি। মুছে ফেলে এটা। এরপরে শুনো, এরপরে
হচ্ছে যোগাযোগ মাধ্যম, মানে আমি কয়টা মাধ্যম দিয়ে যোগাযোগটা করতে পারি। তো আমরা এখন দুই ধরনের যোগাযোগ করতে পারি, একটা হচ্ছে তোমার তার দিয়ে করতে পারি, তারবিহীন ভাবে। তো তার দিয়ে যদি আমি করি তাহলে এটাকে আমরা আবার তিনটা মানে তারে ডিভাইড করতে হবে। হ্যাঁ, একটা নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল নামটা একটু লেখো সবাই। আমি কিছু পয়েন্ট বলবো, হ্যাঁ এখান থেকে কোশ্চেন থাকবে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে। কোএক্সিয়াল কেবল তার মাধ্যমে কোনো পয়েন্ট নাই। তার মাধ্যমের মধ্যে হচ্ছে তোমার কয়টা তার ব্যবহার করি, সেটা হচ্ছে তিনটা তার ব্যবহার করি। এটা কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল আর হচ্ছে টু স্ট্রিপ পেয়ার কেবল। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন কোএক্সিয়াল কেবলের পয়েন্টে লেখো। এটা হচ্ছে একটা কেবলের নাম, তাই না? এক নাম্বার পয়েন্ট লেখো। আমি বলি তোমাদেরকে, এক নাম্বার পয়েন্ট লিখবা কোএক্সিয়াল কেবলের মধ্যে। দেখো, পরিবাহী ও অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি করা হয়। পরিবাহী ও অপরিবাহী পদার্থ দ্বারা এটা তৈরি করা হয়। অর্থাৎ কোএক্সিয়াল কেবলের মধ্যে কি থাকবে? পরিবাহীও থাকবে। পরিবাহী আর অপরিবাহীর মধ্যে পার্থক্য কি বলতো? বিদ্যুৎ চলবে আর তাতে কি বিদ্যুৎ চলবে না। এটা পদার্থ দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে শীট দিছে না, শীটের মধ্যে একটা ভুল আছে, আর কয়েকটা প্রবলেম আছে আমি বলি। সেটার মধ্যে এগুলো থাকবে, তোমরা এই পরবর্তীতে কারেকশন দিলে ঠিক করে দিবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইয়ে শীটে দেখো তথ্য প্রযুক্তির বিখ্যাত প্রতিষ্ঠান ও সেবা 6 নাম্বার পেজে শুরুতে দেখো কোএক্সিয়াল কেবল নামে একটা পয়েন্ট দেওয়া আছে। এটা 20 Mbps দেওয়া আছে, 200। এটা তোমরা 10 করে দাও, 10 Mbps। এটার গতিটা হবে কত? 6 নাম্বার পেজে 3 নাম্বারটা, হ্যাঁ উপরে থেকে 3 নাম্বারটা পাইছো? সেখানে দেখো 200 Mbps দেওয়া আছে, তাই না? এটাকে 10 করে দাও, 10। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাইলে 2 নাম্বার পয়েন্টে লেখো এটার গতি হচ্ছে 10 Mbps। কোএক্সিয়াল কেবলের গতি কত? 10 Mbps। তোমরা লেখো গতি 10 Mbps, এটা লিখতে হবে সংক্ষেপে। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি ফ্রিকোয়েন্সি চিনো? ফ্রিকোয়েন্সি নাম শুনছো? ফ্রিকোয়েন্সির বাংলা কি? ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ কি? তরঙ্গ। তরঙ্গ, তরঙ্গ মানে কি? আমরা যে কথাগুলো শুনি না, কিভাবে শুনি? তরঙ্গের মাধ্যমে শুনি। ঠিক আছে? তরঙ্গটা চলে হচ্ছে বায়ু মাধ্যমে। তরঙ্গটা কিসে চলে? বায়ু মাধ্যমে। এখন এই যে এই তারটা যখন ডেটাটা চলাচল করে, সেটা তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তাহলে 3 নাম্বার পয়েন্ট লেখো, ফ্রিকোয়েন্সির উপর কি ডিপেন্ড করে? লেখো, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ডেটা ট্রান্সফার ও তারের দৈর্ঘ্য। ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ডেটা ট্রান্সফার কমা তারের দৈর্ঘ্য। দুইটা জিনিস ডিপেন্ড করে। একটা হচ্ছে ডেটা ট্রান্সফার, কি পরিমাণ ডেটা ট্রান্সফার করবে সেটা ডিপেন্ড করে, আর একটা হচ্ছে কি তারের দৈর্ঘ্য ডিপেন্ড করে, অর্থাৎ কতটুকু তারটা লম্বা হবে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ডেটা ট্রান্সফার কমা তারের দৈর্ঘ্য। ডেটা ট্রান্সফার কমা তারের দৈর্ঘ্য। ডেটা ট্রান্সফার কমা তারের দৈর্ঘ্য, অর্থাৎ তারটা কতটুকু লম্বা হবে সেটা ডিপেন্ড করে, আর একটা হচ্ছে কি পরিমাণ ডেটা ওই তার দিয়ে চলাচল করবে সেটা ডিপেন্ড করে। কথাটা মনে থাকবে? এখন পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসবে? পরীক্ষায় কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে কোএক্সিয়াল কেবলের ফ্রিকোয়েন্সির উপর কি নির্ভর করে? ডেটা ট্রান্সফার এবং তারের দৈর্ঘ্য। কথাটা মনে থাকবে? আচ্ছা, এর পরের পয়েন্টে লেখো, এই কেবলটা দুই ধরনের। এই যে তোমাদের শীটে দেওয়া আছে, দেখো মানে 2 প্রকার দেওয়া আছে। কোএক্সিয়াল কেবল 2 প্রকার দেওয়া আছে, কিন্তু কি কি সেটা বলে দেওয়া নাই। আমি একটু লিখে দিচ্ছি। একটা নাম হচ্ছে থিন নেট, থিন নেট শব্দটা, আর একটা নাম হচ্ছে থিক নেট। তোমরা একটু শীটের মধ্যে লিখে রাখতে পারো।
থিন নেট যেটা সেটা 200 মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে, আর যেটা থিক নেট সেটা কত 500 মিটার। দেখো কোএক্সিয়াল কেবল কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে কি থিক নেট। না রেঞ্জ না, কোএক্সিয়াল কেবল দুই ধরনের হয়ে থাকে, দুই প্রকার, একটা নাম হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে কি থিন নেট। তাহলে যেটা থিন নেট সেটা 200 মিটার, আর যেটা থিক নেট সেটা হচ্ছে কত 500 মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করে, ডেটা আদান প্রদান করে। লিখেছো? আচ্ছা, এখন এই কেবল কোথায় ব্যবহার করে? এই কেবল হচ্ছে আমাদের বাসা বাড়িতে যত টিভি কেবল আছে না, সব কেবলই হচ্ছে কি কোএক্সিয়াল। এই যে আমাদের টিভি দেখি সবই হচ্ছে কি কোএক্সিয়াল। কথাটা মনে থাকবে? এখন তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে এই কেবলের নামগুলো কি হতে পারে। সেটা হচ্ছে এই কেবলের নামগুলো হতে পারে তোমার RG 6, 7, 8, 11 এই টাইপের নামগুলো হতে পারে। এখন RG মানে কি? RG মানে হচ্ছে রেডিও গাইড, রেডিও গাইড। এটা একটু লিখে রাখো, এগুলো হচ্ছে কেবলের নাম। এই মানে কোএক্সিয়াল কেবল যে বাজারে সেল করে, তুমি তো বাজারে গিয়ে যদি বলো যে আমার কোএক্সিয়াল কেবল লাগবে, ওই দোকানদার কিন্তু চিন্তা না, দোকানদারকে বলতে হবে কি এই নামগুলো বলতে হবে। এটা যে মার্কেট নাম। আচ্ছা লিখছো? কি বাড়াই দিল? আচ্ছা, এরপরে লেখো টুইস্টেড ফেয়ার কেবল। কত নাম্বার কেবল? টুইস্টেড ফেয়ার কেবল লেখো। টুইস্টেড ফেয়ার কেবল। দুই নাম্বার কেবলের নাম লেখো, টুইস্টেড ফেয়ার কেবল। ঠিক আছে? মানে তুমি কি শীত চাও না গরম চাও? গরমের দিনে গরম। এটা 26 দিন আচ্ছা ঠিক আছে। টুইস্টেড ফেয়ার কেবল লিখেছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার দুটি পরিবাহী তারকে পেঁচিয়ে কেবলটা তৈরি করা হয়। এক নম্বর পয়েন্ট লেখো, দুটি পরিবাহী তারকে পেঁচিয়ে 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 কেবলটা তৈরি করা হয়। দুটি পরিবাহী তারকে পেঁচিয়ে এই কেবল তৈরি করা হয়। ঠিক আছে? দুটি পরিবাহী তারকে পেঁচিয়ে এই কেবলটা কি করা হয়? তৈরি করা হয়। আচ্ছা, এই কেবলটা আমরা কোথায় ব্যবহার করি জানো? আমাদের বাসা বাড়িতে যত ব্রডব্যান্ড লাইন আছে না, সবই হচ্ছে যে টুইস্টেড ফেয়ার কেবল। কথাটা মনে থাকবে? বাসা বাড়িতে যত ইন্টারনেটের লাইন আছে সবগুলো হচ্ছে কি টুইস্টেড ফেয়ার কেবল। ইন্টারনেটের যত লাইন আছে সবই টুইস্টেড ফেয়ার কেবল। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট লিখেছো? এরপরে 3 নাম্বার পয়েন্ট লেখো, 100 মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করে। মানে বাসা বাড়িতে যত ব্রডব্যান্ডের লাইন আছে সবই টুইস্টেড ফেয়ার কেবল। মানে ইন্টারনেটের লাইন লিখে দাও 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট লেখো, এটা কতটুকু ডেটা আদান প্রদান করতে পারে? 100 মিটার। 100 মিটার পর্যন্ত ডেটা কি করতে পারে? আদান প্রদান করতে পারে। 100 মিটার পর্যন্ত ডেটাটা কি করতে পারে? আদান প্রদান করতে পারে। আচ্ছা, এটা এই কেবলের নাম কি? এই কেবলের নাম হচ্ছে ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6। লেখো এগুলো, ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6 এই কেবলের নাম। হ্যাঁ, ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6 টুইস্টেড পেয়ার কেবলের নাম ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6। আচ্ছা, এখন এই কেবলটার একটা নেগেটিভ পয়েন্ট আছে। যেমন তুমি দেখবা, তোমরা যখন বাসা বাড়িতে এই নেট ইউজ করতে যাও না, তখন দেখবা যারা তোমার কাছে নেট সেল করে তারা তোমার সাথে ধান্দাবাজি করে, বলে 10 Mbps, আসলে তোমার মানে মোবাইলের 2 Mbps গতিও তুমি পাও না। বুঝতে পারছো? হ্যাঁ,
কেন পাও না? কারণ হচ্ছে সে একটা লাইন দিয়ে সে 100 জনকে দিচ্ছে, বুঝতে পারছো? গ্রাহক যত বেড়ে যাবে তার গতি তত কমে যাবে। তো এখানে একটা পয়েন্ট আছে, লেখো 5 নম্বর পয়েন্ট। দূরত্ব বাড়লে ডেটা আদান প্রদানের গতিটা কি হয়ে যাবে? কমে যাবে। দূরত্ব বাড়লে ডেটা আদান প্রদানের গতি কমে যাবে। দূরত্ব বাড়লে ডেটা আদান প্রদানের গতি কমে যাবে, ঠিক আছে? দূরত্ব বাড়লে ডেটা আদান প্রদানের গতি কমে যাবে, ঠিক আছে? ওকে, এবার আসো ফাইবার অপটিক কেবল। শেষ, দুটা কেবল শেষ। 3 নাম্বার কেবলে চলো। ফাইবার অপটিক এই ফাইবার অপটিক কেবলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গতিশীল কেবল, সবচেয়ে ফাস্ট কেবল হচ্ছে যে ফাইবার অপটিক। আমরা যে আমরা যে ধরো 4G 3G 5G এগুলো যে বলি, এগুলো কিভাবে আসে? এগুলো আসে তোমার এই ফাইবার অপটিকের মাধ্যমে। অন্য দেশ থেকে আমরা নিয়ে আসি ইন্টারনেট গুলো, হ্যাঁ। যেমন আমরা বাংলাদেশ সাধারণত নিয়ে আসি তোমার সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে, তারপরে তোমার চায়না থেকে, বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট সংগ্রহ করে, ডেটা সংগ্রহ করে, বুঝছো? এগুলো হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার বসানো হয়, বুঝতে পারছো? তো এই ফাইবারটা তৈরি করা হয় 3টা ইয়া দিয়ে, লেভেল দিয়ে। একটা নাম হচ্ছে কোর। 1 নম্বর পয়েন্ট লেখো। ফাইবার অপটিক কেবল তৈরি করা হয় 3টা পয়েন্ট দিয়ে বা 3টা অংশ দিয়ে। একটা নাম হচ্ছে কোর, 2 নাম্বারটা হচ্ছে তোমার প্লেডিং, আর 3 নাম্বারটা হচ্ছে তোমার জ্যাকেট, ঠিক আছে? লেখো কোর, প্লেডিং, জ্যাকেট। অর্থাৎ একটা ফাইবার অপটিক কেবলের কয়টা অংশ থাকে? 3টা। কোর, প্লেডিং, জ্যাকেট। এই কেবলটার মাঝখানে, হ্যাঁ, একটা কাঁচের নল আছে। কেবলটার মাঝখানে একটা কি আছে? কাঁচের নল আছে, বুঝছো? এই কেবলটা কিন্তু কাঁচ দ্বারা তৈরি, এই জন্য এটা কখনো ইউ আকারে এভাবে বাঁকানো যায় না। বাঁকালে কি হয়ে যায়? ভেঙে যায়। আবার এটা আমরা পাবলিকলি ব্যবহার করতে পারি না ওইভাবে। কেন? কারণ হচ্ছে এটা ভাঙা বাঁকানো যায় না। এই জন্য এটা সবসময় সমুদ্রের তলদেশে ইউজ করা হয়। আর সমুদ্রের তলদেশে তো মাছ আর সমুদ্রের প্রাণী ছাড়া কি আর কেউ যাবে না। ওইখানে বিশেষ যন্ত্রের মাধ্যমে এটা বসানো হয়, বুঝতে পারছো? সেই জন্য ওই জায়গায় এটা ভালো থাকে। তাহলে একটা ফাইবার অপটিক কেবলের কয়টা অংশ? 3টা। কোর, প্লেডিং, জ্যাকেট। 2 নম্বর পয়েন্ট লেখো। 2 নম্বর পয়েন্ট লেখো। আলো পরিবহনের মাধ্যমে ডেটা আদান প্রদান করে। আলো পরিবহনের মাধ্যমে, আলো পরিবহনের মাধ্যমে ডেটা আদান প্রদান করে। আলো পরিবহনের মাধ্যমে ডেটা কি করে? আদান প্রদান করে। অর্থাৎ আলোর গতি যা, এই কেবলের গতিও তাই, কারণ এটা আলোর মাধ্যমে চলে। কেন? এই যে দেখো, এটা ধরো ওই নলটা, আমি বললাম না যে এই কেবলের ভিতরে একটা কি আছে? নল আছে। এখন তুমি সবসময় মনে রাখবা, আলো কখনো সোজা পথে চলতে পারে না, আলো হচ্ছে বাঁকা পথে চলে, মনে থাকবে? যেমন আমরা কিভাবে আলো পাই জানো? সূর্যের আলোটা আমাদের পৃথিবীর গায়ে পড়ে বিধায় আমরা দেখতে পাই। যদি পৃথিবীর গায়ে যদি সূর্যের আলো না পড়তো তাহলে কি আমরা কখনো দেখতাম? তুমি কখনো কি ছাদে গিয়ে টর্চ লাইট নিক্ষেপ করছো? দেখবা যে কিছু দূর গিয়ে আর আলোটা দেখা যায় না। কেন? কারণ হচ্ছে সেখানে বাধা দেওয়ার মতো কিছু নাই, সেই জন্য। তাহলে আমি যদি এই দেয়ালে নিক্ষেপ করি, তার এটার প্রতিফলনটা কোথায় পড়বে? এই দেয়ালে পড়বে না? তো ঠিক আলোটা চলাচল করে কি? বাঁকা পথে। আলো কখনো সোজা পথে চলতে পারে না। সেই জন্য এই ফাইবার অপটিক কেবলের কোনাকুনি আড়াআড়ি ভাবে কি করা হয়? আলোটা নিক্ষেপ করা হয়। তাহলে এটার প্রতিফলনটা কোথায় পড়বে? তার মানে কি এটা আলো রিফ্লেকশনের মাধ্যমে চলাচল করতেছে না? হ্যাঁ। তাহলে আমরা কয়টা পয়েন্ট লিখলাম? 2টা। 3 নম্বর পয়েন্ট লেখো। আলোর গতি কত? আলোর গতি
আলোর গতি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। দেখো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হচ্ছে আলোর গতি। এই গতিতে কি করে ফাইবার অপটিক কেবল ডাটা আদান প্রদান করতে পারে। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট লেখো। ডেটা ট্রান্সমিশনের গতি, 10 Gbps, 10 Gbps, 10 Gbps, 10 Gbps। লিখেছো? ডেটা ট্রান্সমিশনের গতি কত? 10 Gbps। লিখেছো? 5 নাম্বার পয়েন্ট লেখো। এটা 2 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত ডাটা আদান প্রদান করতে পারে একবারে। 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত একবারে কি করতে পারে? ডাটা আদান প্রদান করতে পারে। 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ডাটা আদান প্রদান করতে পারে। তাহলে এই কেবলটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে আমি কি কি শিখলাম বলো? ফাইবার অপটিক কেবল কয় ধরনের, কয়টা অংশ থাকে? কোর, ক্লেডিং, জ্যাকেট। এই কেবলটার ভিতরে কি দিয়ে তৈরি করা হয়? কাঁচ দিয়ে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে মনে করছি। এটা কত নাম্বার পয়েন্ট লিখছো? 6 নাম্বার পয়েন্ট লেখো। ঠিক আছে? ফাইবার অপটিক কেবলের ফাইবার তৈরি করা হয়। ফাইবার অপটিক কেবলের ফাইবার তৈরি করা হয় সিলিকন, বানানটা আমি লিখে দিচ্ছি, সিলিকন ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা। মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা মানে তোমাকে যে বললাম না যে একটা কাঁচ ব্যবহার করে, ওই কাঁচটা তৈরি করা হয় দুটো ম্যাটেরিয়াল দ্বারা। একটা নাম হচ্ছে সিলিকন, আর হচ্ছে মাল্টি কম্পোনেন্ট কাঁচ। সিলিকন ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ। ফাইবার অপটিক কেবলের ফাইবার তৈরি করা হয় সিলিকন ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা। সিলিকন ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা। লিখেছো? তাহলে মোটামুটি আমাদের কেবল মাধ্যম শেষ। এবার আমরা তারবিহীন মাধ্যমে যাব। আচ্ছা, তার মাধ্যমটা কে আবিষ্কার করছে? এটার কোনো স্পেসিফিক কোনো ইয়া নাই। ঠিক আছে? স্পেসিফিক কোনো আবিষ্কার নাই। যেটা বলতেছি যে কেবল মাধ্যমে কোনো তোমার স্পেসিফিক ভাবে কেউ আবিষ্কার করছে এরকম কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে? কারণ হচ্ছে মানুষ যখন শুরুতে যখন ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করতে